সবাইকে মহান ভাষা দিবসের শুভেচ্ছা। আমি সাকিব ফারজানা, গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের একজন সদস্য। গণতান্ত্রিক বাংলাদেশ নেটওয়ার্কের ১০ম আয়োজন জুলাই অভ্যুত্থানে শিল্পের ভাষা এবং শিল্পীর দায়। প্রথমে ডেরিল আপনার আসলে শিল্পকর্মগুলো আমরা একটু খুব তাড়াতাড়ি করে দেখে আসি। হ্যাঁ, এটা ১৬ই জুলাই আঁকা। আপনি একটু ছবিগুলো নিয়ে যদি একটু বলতেন, আপনি যদি দেখতে পাচ্ছেন কি? দেখতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এই ছবিগুলো আসলে প্রথমত সবকিছু শুরু তো হয় আসলে স্টুডেন্টদের রাজাকার বলা এবং খুবই খুবই চতুরভাবে আসলে সবাইকে খুবই ট্রিগার করে দেয়া হয়েছে। আসলে ওই সময়টায় স্টুডেন্টদের 15 তারিখ যে একটা ঢাকা ভার্সিটির মধ্যেই তো ফার্স্ট অ্যাটাকটা হয়, তো ওইখানে আসলে আমার কিছু বন্ধু কিছু কিছু পরিচিত জন আসলে এফেক্টেড হয়। তো ওই জায়গা থেকে আসলে প্রথমে এইটা আঁকা যে আসলে এটার ক্যাপশনটা ছিল বোধহয়, যদি কোনোদিন আসলে আমাদের স্বপ্ন সত্যি হয় তাহলে আসলে এরকম হইতে পারতো যে আসলে মানে আমি এখানে এঁকেছিলাম 2050-এ জাদুঘরে হাসিনার ছবি এবং বড় করে লেখা দ্য লাস্ট ফ্যাসিস্ট। তো আসলে এরপরে আসলে উনি কি কি করেছে ওনার ওই টাইম লাইনে, উনি বিভিন্ন ভাবেই তো তার পাওয়ারের অ্যাবিউজ করেছেন। তো ওই জায়গা থেকে আসলে এই পুরো 4টা ছবির এই গল্পটা আঁকা। তো এটা আঁকা আসলে 15 তারিখ রাতে, এবং এক রাতেই আসলে অনেক মানুষের কাছে এই ব্যাপারটা অন্যভাবে আসলে আসে, যেভাবে লাইক ফার্মাররাও এফেক্টেড হয়েছে, কোনো একটা পুলিশ তাদের গলায় পাড়া দিয়ে মারছে, এরকম নিউজও আমরা পেয়েছি। আমরা নিউজ পেয়েছি স্টুডেন্টদের মারতেছে তাদের পেটোয়া বাহিনী। আমরা বিভিন্নভাবে দেখতে পাইছি যে আসলে কিভাবে পাওয়ারের অ্যাবিউজ হয়েছে। সো এই ওয়ালটা আমি জাদুঘরের একটা কাল্পনিক দেয়াল, যেটা আসলে এই হাসিনা আমলের, স্বৈরাচার আমলের কি কি আসলে হয়েছে এগুলো নিয়ে এই দেয়ালটা আর কি আমি কাল্পনিকভাবে এঁকেছি। পাশে এই যে লাস্ট যে ছবিটা, এই ছবিটা নিয়ে আসলে কিছু বলার নেই। এটা আসলে আমি তখন আসলে কেউই জানতো না যে আসলে এরকম কিছু হবে। তো আসলেই সে এখন একটা জাদুঘরের একটা চিহ্নিত ফ্যাসিস্টের ছবি হয়ে থেকে যাবেন। পরের ছবি, এটা জুলাইয়ের 18 তারিখে 2024 সালে জুলাইয়ের 18 তারিখে আঁকা। তখন অলরেডি পুলিশ নেমে গিয়েছিল। হ্যাঁ, তো এখানে বোধহয় একটা এরকমও খবর ছিল যে আসলে একজন পুলিশ বোধহয় বলতেছে আসলে যে কতগুলো গুলি লাগে স্যার একজনকে মারতে। তো ওখানে আসলে ওই জায়গাটা থেকে আসলে এটা আঁকা। এখানে দেখা যাচ্ছে যে এমনও তো হতে পারতো, আবার এখানে কিছুটা ফিকশনাল জায়গাও আছে, যেমন লাইক মানে এমনও তো হতে পারতো আসলে যেখানে আসলে এই পুলিশরা হচ্ছে গিয়ে অ্যাক্টিভ ছিল, সেই জায়গাতেই তার ছেলে আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ছিল, এবং এটা খুবই স্বাভাবিক হয়তো তাদের এক্সপিরিয়েন্স করাটাও, যে আসলে তার ছেলের লাশ ছিল আন্দোলনের সময়। ডেরিল, আমার মনে হয় একটা খবর আমরা পেয়েছিলাম যে একজন ছাত্র গুলিবিদ্ধ হয়েছিল, তার বাবা একজন পুলিশ অফিসার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো ওই জায়গাটা এবং হচ্ছে গিয়ে কিছুটা লাইক একটু অ্যাড করা একটা জায়গা আছে, বাট ওটা আসলে কমপ্লিটলি বা ওই সময়ে এই ঘটনা থেকেই আর কি আসছে। এই ছবিটা নিয়ে যদি একটু কিছু বলেন। এটা 2024 তারিখে আঁকা, জাস্ট আসলে আমাদের মানচিত্র, আর কি করে আসলে একটা চেয়ার কি করে আসলে আমাদের উন্ডেড করতেছে বারবার। এন্ড আমি আসলে শেষে আঁকতে চাইছি যে উনি ওনার গ্লাভস আর ওনার ওই চেয়ারটা রেখে আসলে পালাইছেন, বাট আমরা এখন উন্ডেড, ওই জায়গাটা আসলে আমি এই ছবিটা ধরতে চাইছিলাম। এবং ওনার যে আসলে বা এই চেয়ারটার, এই সিংহাসনের যে প্রতিটা পায়া প্রচন্ড সুচালো, এবং সেটা আসলে কিভাবে আসলে আমাদের রক্তাক্ত করতেছে, এটাই আসলে এই ছবিটা আসলে আমরা মনে হয় এই ছবিটার ফুটেজটা সবাই দেখেছি। হ্যাঁ, এটা আসলে আমার দেখা সবচেয়ে ভয়াবহতম জুলাইয়ের ভিডিওগুলোর একটা থেকে আসলে আসা এই ছবিটা। একদমই ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছিল 18 তারিখ রাত থেকে সম্ভবত, এবং প্রায় 5 থেকে 6 দিন বোধহয় ইন্টারনেট আমাদের ছিল না, 5 দিনের মতন। সো আমাদের প্রথম যখন ইন্টারনেট ফেরত আসে তখন আমরা এই ছবিটা দেখতে পাই, যে এই ভিডিওটা খুবই আমরা দেখতে পাই যে একজন বন্ধু তার বন্ধুকে বাঁচানোর শেষ চেষ্টা করে যাচ্ছে, বাট পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আসলে বোধহয় প্রথমে পিছন থেকে ফায়ার করার পর এই ছেলেটা মাটিতে পড়ে যায়, এবং
পরে ওর বন্ধু খুবই চেষ্টা করে যেন কোনোভাবে ওকে বাঁচানো যায়, এবং তখন পুলিশগুলো এগিয়ে গিয়ে আসলে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে ওকে আরো 4-5টা গুলি করে পাজরে। তো পরে আমরা এই নিউজটা প্রপারলি শুনতে পাইছি ওর বন্ধুর বয়ান থেকে। তো আমার ওই ভিডিওটা আমাকে খুবই ভয়াবহভাবে নাড়া দেয় আসলে, যে আমরা কতটা আসলে অসহায় ছিলাম ওই সময়টাতে এবং কতটা আসলে সবাইকে হন্টেড করেছিল, এক ধরনের হন্টেড করেছিল যে আমরা আসলে এটা কিভাবে সম্ভব। হ্যাঁ হ্যাঁ, এবং সেটা 2024-এ এসে মানে এটা আসলে মানবাধিকার লঙ্ঘনের মানে বা একটা ভয়াবহ আসলে গণহত্যা চালানোর ভয়াবহ আসলে দলিল হিসেবে থেকে যাবে ভিডিওটা। বা তার বন্ধু আর কোনোদিনই হয়তো বা ভুলতে পারবে না এই রাজপথের এই দিনটার কথা, আসলে যে বন্ধুটা কিভাবে বুকের মধ্যে মারা যাচ্ছে, এবং শেষে ছেলেটা পালাতে বাধ্য হয় কারণ পুলিশরা বোধহয় তাকেও ফায়ার করার ট্রাই করে এবং তার গুলি লেগেছিল, সে বন্ধুর পায়েও গুলি লেগেছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবং প্রথমে এই ছেলেটাকেও আসলে গুলি করার পরে বন্ধু বাঁচানোর চেষ্টাটা করে, কিন্তু তারপরে আসলে পুলিশের যে ক্ষুধাটা মানুষ মারার ওইটা শেষ হয় না, তারপরেও আসলে খুব কাছ থেকে তাকে ফায়ার করা হয়। এই ছবিটা নিয়ে যদি একটু কিছু বলতেন। আমার কাছে মনে হচ্ছে যে এটা একটা মানে অনেকটা জুলাইয়ের এক ধরনের ডায়েরির মতো। হ্যাঁ, মানে আমরা এই পর্যায়টাকে দেখতে পাচ্ছিলাম যে এই ইন্টারনেট চলে যাওয়া, ওই খুনগুলো হওয়া, এরপরে কিন্তু আবার গ্রেফতার শুরু হলো, গণহারে গ্রেফতার। এই ছবিটা আসলে আঁকা আমি একদম প্রথম দিকে একটা ছবি আঁকি 18 তারিখের দিকে 19 তারিখের দিকে, যে ওই যে ছবি বলতে একটা চোখ চোখ দিয়ে পানি পড়ছে, মানে ওই যে ওই আবু সাইদের মায়ের যে কথাটা, ওই কথাটা নিয়ে আর কি। তো এরপরে আমি দেখি যে আসলে এই হাহাকারটা হয়তো বা একজনেরটা আসলে সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি, বাট আরো অনেক বাবা মা আসলে তার ছেলের লাশটা খুঁজতেছে। সো এই ছবিটা আসলে ওরকম একজন বাবার, যে আসলে তার ছেলের লাশ কোনো জায়গায় খুঁজে পাচ্ছিল না। এইটা আসলে মানে আমাদের আশেপাশে অনেক পরিচিত জন, খুবই লিবারাল এবং খুবই বুদ্ধিদীপ্ত অনেক মানুষজনই আসলে প্রয়োজনের বা দরকারে আসলে শিরদাঁড়াটা আসলে সোজা রাখতে পারিনি। এটার একটা জলযন্ত্র প্রমাণ আমরা দেখতে পাই জুলাইয়ে। তো ওই জায়গাটা থেকে আসলে আমি দেখছি যে রাস্তায় যারা মারা যাচ্ছিল তারা শেষ পর্যন্ত চেষ্টা করে যাচ্ছিল আসলে মানে সোজা মাজায় রাস্তায় দাঁড়িয়ে থাকবে এবং ফাইট ব্যাক করবে। তো এই ছবিটা আসলে আমি দেখাচ্ছি আসলে শিরদাঁড়া দিয়ে বুলেট চলে যাচ্ছে আর একটা কবুতর আসলে আরো ফ্রি হয়ে যাচ্ছে। আমি একদম প্রথম থেকে খুবই ব্যথিত ছিলাম যে আসলে আমাদের খুবই মানে কাছের শিক্ষক, খুবই শ্রদ্ধাভাজন শিক্ষকরা আসলে আমাদের সাথে আসলে কখনোই ছিল না, মানে প্রথম থেকে আসলেই ছিল না। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আসলে খুবই গুটি কয়েক শিক্ষক আসলে একটা আসলে বলা যায় খুবই বিদ্রোহ করে আসলে রাস্তায় দাঁড়ায়। তাদের দেখা যাচ্ছিল যে তাদের নিজেদের ক্যাম্পাসে তাদের আটকায় দিচ্ছিল, মানে ঢাবির টিচারদেরই ঢাবির ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছিল না, বা খুব খুব চেকের পরে তাদের ঢুকতে দেওয়া হচ্ছিল। সো ওই সময়টার এই একটা ম্যাডামের বোধহয় একটা বয়ান ছিল যে আসলে মানে বৃষ্টি আসলে তাদের ভেজাতে পারছে না, তারা আসলে ছাত্রদের রক্তেই আগে থেকে ভিজে আছে। তো ওই ছবিটা নিয়ে আসলে এটা আঁকা, কারণ আমি আসলে আশেপাশে আমার ইন্সপিরেশন বা আমার মানে গুরু জায়গায় যাদের রাখা যায় সেই সব শিল্পী বা শিক্ষক, তাদের আসলে খুবই ভয়াবহ রকমের হচ্ছে গিয়ে মেরুদণ্ডহীনতা বা আপোষ করাটা রকমের ইন্সপায়ার করে, যে আসলে এই 50 জন টিচারের চুপ করে থাকার চেয়ে আসলে ইম্পর্টেন্ট 5 জন টিচারের সজাগ দৃষ্টিতে বা গলা উঁচু করে আসলে কথাটা বলতে পারা, সত্যিটা বলতে পারা। তো ওই জায়গা থেকে আসলে এই ছবিটা আঁকা। এটা হয়েছিল আর্টস বিল্ডিং এর সামনে ঢাবিতে। অল্প কিছু গুটি কয়েক টিচার একটা মানববন্ধন মতো করে, বৃষ্টির মধ্যে ভিজে যাচ্ছিল তারা, তার মধ্যে আসলে বলতেছিল এই কথাটাই যে ছাত্রদের রক্তে ভিজে আছি আসলে। তো এটাই আর কি ছবিটার গল্প। ফিউচার অফ বাংলাদেশ, অগস্ট 2। তখন আসলে এটা এখন একদম আমরা জানি আসলে যে কার হাতে আসলে এতগুলো গণহত্যা হচ্ছে, কার হাতে আসলে সবকিছু হচ্ছে। সে অনেক এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও আসলে এখন বিশ্ব জানে যে আসলে কে আসলে মানে ফিউচার অফ বাংলাদেশ। এন্ড ওই দিনে আসলে এটা আঁকা 2 তারিখ, মানে আমাদের ওই এক দফা শুরু হওয়ার আগে আসলে এক দফার দিন বোধহয় এই ছবিটা আঁকা আর কি। এটা আসলে আমি আসলে একটু একটা মানে টাইপোগ্রাফিতে আমি খুব
ভাবলো না, আমি আসলে ওই জায়গা থেকে আসলে গণতন্ত্রটাকে একটা বাঘের মধ্যে রাখতে চেষ্টা করেছি। হ্যাঁ মানে আসলে আমাদের জনগণের হাতে পাওয়ারটাই তো আসলে সবকিছু গণতন্ত্রের। তো ওই জায়গাটা খুবই উন্ডেড হয়েছে আসলে জুলাই। তো ওইখানে আসলে গণতন্ত্রটা আসলে বাঘের মধ্যে রেখে আমি আসলে ওই বুলেটের রাজনীতি চলবে না এই জায়গাটা আর কি রাখি। এটা হচ্ছে সম্পূর্ণ এক দফায় চলে গেছি আমরা। মানে আমরা যে ওই ছবিটাকে দেখতে পাই, একটা ছাত্র আরেকজন তার বন্ধুকে বাঁচানোর চেষ্টা করছে, তারপরে আসলে ডিরেক্ট চলে যেতে হয় এই ছবিটাতে আসলে, কারণ এরপরে আসলে মানুষের লাশ দেখেছি আমরা, এবং তারপরে আসলে শুধু একটাই শেষ বয়ান, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট বয়ান, সেটা হচ্ছে যে এক দফা ফেসিস্টের পতন। এবং এটা ছাড়া যে আসলে কিছু করার নাই। এবং এই যে চোখটা আমরা লাল কাপড় দিয়ে আমি বেঁধে দিয়েছি ছবিটাতে, আসলে এখানে আসলে আমি বুঝিয়ে দিয়েছি আসলে এই যে তারাও ভয়াবহভাবে উন্ডেড, এবং তারাও আসলে এখন সত্যি মিথ্যা কিছুই দেখতে চায় না। তারা আসলে শুধু একটা কথাই বোঝে, একটা কথাই জানে, সেটা হচ্ছে ফেসিস্টের পতন। তো ওই জায়গাটাই হচ্ছে চোখটা বেঁধে দেয়া, বা এই যে জায়গাটাই এই এক দফা আর কি এই ছবিটা। এবং এখানে আসলে হয়তো বা একটা বড় গ্রুপকে আঁকা যেত, তবে এখানে আসলে একটা ছেলে একটা মেয়ে কমপ্লিটলি এটাকে রিপ্রেজেন্ট করে, কারণ এখানে পুরুষ এবং মহিলার বা ছাত্র এবং ছাত্রীর মানে একটা খুবই খুবই পাওয়ারফুল বা এবং একই সাথে একটা ভূমিকা আমরা লক্ষ্য করি জুলাই। তো এই জন্য আসলে আমি এক দফাটা আসলে একটা ছেলে একটা মেয়ের পার্সপেক্টিভ থেকে আসলে রেখেছি। এই ছবিটা আসলে এই ছবিটা আমি আঁকছিলাম আসলে খুবই একটা বিশ্বাসের জায়গা থেকে, যখন দেখে যাচ্ছিলাম আসলে যতই বয়ান দিক, মানে এই সন্ত্রাসী বাহিনী যাদের হাতে সব পাওয়ার, তারা যতই বয়ান দিক, তারা যতই ছাত্র মারুক, দিন শেষে আমি দেখতেছি সত্যি জিততেছে। তখন অলরেডি ইন্টারন্যাশনাল মিডিয়া গুলো আমাদের সত্যিগুলো নিয়ে আসতে চেষ্টা করতেছে। তো আমি দেখতেছি যে কলম জিতে যাচ্ছে বারবার। তো ওই জায়গা থেকে আসলে আমি পারবিনাটা লিখে দেই স্টেটমেন্ট আকারে। এবং এই পারবিনাটা এইটা আবার এই যে এই ছবিটা আমি আসলে 5 আগস্ট পরবর্তী বিভিন্ন জায়গায় বলতে ঢাকার বিভিন্ন জায়গায়, সেন্ট্রাল রোডে, এলিফ্যান্ট রোডে, তারপরে দোয়েল চত্বরে, শহীদ মিনারের পাশে। তো মনে হলো যেন এই পাওয়ার ছড়িয়ে যাচ্ছে। চট্টগ্রামের সিআরবিতে আমি এই ছবিটা দেখতে পাই। তো এই যে কলম আসলে ভেঙে ফেলছে তরোয়ালের মতো একটা শক্ত মেটাল। তো ওই জায়গা থেকে আসলে আমি 5 আগস্ট পরবর্তী সময় একটু উন্ডেড হই যে আসলে কলম কি জিততে পারতেছে। আমরা খুবই বুদ্ধিদীপ্ত কথা ফেসবুকে বা নিউজের মানে আর্টিকেলে লিখছি হয়তো, এবং সবই জানি সেগুলো সত্যি, সেগুলোই আসলে হয়তো বেশি মানে দাঁড়া করায়। বাট তবুও কি আমরা আসলে কলমই কি জিততে পারতেছে, ওই জায়গাটা আসলে এখনো আসলে এই ছবিটা খুবই প্রাসঙ্গিক। হয়তো বা আরো 10 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে, যে তরোয়াল আর কলমের যুদ্ধটা আসলে আরো 100 বছর আগেও ছিল। তো এটাই আর কি। আমি এই ছবিটার পেছনের একটু গল্প আপনার কাছ থেকে শুনতে চাই। এই ছবিটা 5ই আগস্ট লেখা বটে, কিন্তু এই ছবিটা 5ই আগস্টে আঁকা? না না, এটা কোনটা ছবি? আচ্ছা, এইটা। হ্যাঁ হ্যাঁ এই ছবিটা আসলে আঁকা 4 আগস্ট, মানে 4 আগস্ট শেষ হয়ে 5 আগস্ট মানে পড়লো বোধহয় ভোর 4টার দিকে। তখন আমি অলরেডি দেখতেছি বোধহয় 144 ধারা পুরো ঢাকাতে, এবং এক দফা ততক্ষণে দিয়ে দিয়েছে আসলে ছাত্ররা শহীদ মিনার থেকে ডাক দিয়ে দিয়েছে এক দফার। তারপরে জানিয়ে দেয় যে আসলে 6 আগস্ট বোধহয় এই এক দফাটা হওয়ার কথা ছিল। এবং এটা এক দফা নয়, এটা লং মার্চ। লং মার্চ টু ঢাকা। লং মার্চ টু ঢাকা। আপনি মানে লং মার্চ টু ঢাকা। যদি সত্যিটা এমন হয় যে ছাত্ররা জিতলো না, এবং ছবিটা আমি আর আঁকতেই পারলাম না যে গণভবন ছাত্ররা দখল করছে বা গণমানুষ দখল করছে, এবং যেই জায়গাটা পাওয়া একটা ট্যাবু হয়ে মানে একটা ক্রাইম ছিল, যে জায়গাটা সামনে দিয়ে হয়তো বা একটু দাঁড়িয়ে একটা ছবি, তো সেই জায়গাটায় একদিন জনগণ গিয়ে করে নেবে, এটাই তারা গিয়ে তাদের অধিকারের সবচেয়ে বড় স্টেটমেন্টটা দিয়ে দেবে। এটা তো হতে পারতো, যেটা হবে না। তো এটাও একটা চান্স থেকে যায়। তো ওই জায়গা থেকে আমার মনে হলো যে যা হোক আমি আসলে এই ছবিটা আঁকতে চাই যে গণভবন মানুষ দখল করে নিছে, এবং একটা বাঘের উপরে কোনো একটা সবার আগে এক ছাত্র, মানে আমি বাঘটার উপরে যাকে রেখেছি সে কোনো শহীদ হয়তো বা মানে সে কোনো একটা মেটাফরিক কোনো পাওয়ার,
যে আসলে সবার আগে লিড দিয়ে নিয়ে যাচ্ছে সব ছাত্রছাত্রীদের বা সব মানুষদের। তো সবার আগে তাই আমি বাঘটাকে রাখি যে যেন মানে এই যে যে শহীদরাই আসলে আমাদের পথ দেখিয়ে নিয়ে গেল, ওইটার জন্য আসলে আমি বাঘের উপরে এই একজন শহীদের মেটাফরিক একটা ফিগার রাখি। এবং সবার তারপরে দুইটা বাচ্চাকে রাখি। এই বাচ্চা দুটো আসলে রিয়া গোপ আর আহাদ নামে দুটা বাচ্চা, আসলে যারা অলরেডি একজন হেলিকপ্টার থেকে তার ছাদ, আর একটা তার বাবা মা এবং হচ্ছে বাচ্চাটা মিলে দেখতেছিল রাস্তায় কি হচ্ছে, এবং যাত্রা বাড়িতে বোধহয় বারান্দাতে এই ছেলেটা মারা যায় আর কি। তো এই যে গণভবনের পাশে দুটো ছেলে মেয়ে যে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে, ওরা আসলে ওই বাচ্চা দুটো, মানে ওরাই দরজাটা খুলে রাখছে গণভবনের। এরপরে জনমানুষ গিয়ে গণভবন দখল করবে আর কি। এরপরে যে ক্রাউডটা, এরাই আসলে আমাদের জুলাই স্পিরিটের বাকি যারা উন্ডেড বা আমরা যারা আন্দোলনের সাথে ছিলাম, তারা যারা গণভবনকে দখল করে নিল। এই ছবিটার গল্প এটাই। এবং এই ছবিটা আমি পোস্ট করি 5 আগস্ট ভোর 4টায়, বলে দেই যে আসলে এটা হতেও পারে, যদি হয় মানে হোক আর কি, এমন একটা জায়গা থেকে। এবং আমি আমার বন্ধু বান্ধব যারা আসলে মানে খুবই রাস্তায় ছিল, রাজপথে ছিল, তাদের ফোন দিতে শুরু করি যে আসলে আমরা কি করব বা কি হবে। তো ওই সময় প্ল্যান থাকে যে আমরা শাহবাগ থেকে হয়তো বা ধানমন্ডি হয়ে 32 হয়ে একবারে গণভবনের দিকে একটা ক্রাউড আগাবে বাংলা মোটর হয়ে। তো এর মধ্যে 10টার মধ্যে আমরা শুনতে পারি অলরেডি সাভারের সাইডের যে ব্যারিকেড, ওটা ভেঙে মানুষ ঢুকে যাচ্ছে। এইদিকে গাজীপুরের ব্যারিকেড ভেঙে গণমানুষ ঢুকে যাচ্ছে। তখন আর এটা ছাত্র কোনো দল বা কারো না, এটা কমপ্লিটলি সবার মানে একদম একটা ঘর থেকে একটা মহিলা তার খুন্তি টুন্তি নিয়েও চলে আসছিল আসলে রাজপথে। আমরা হচ্ছে গিয়ে বেশ কিছু নিউজে আমরা দেখতে পাই ডিরেক্ট ভিডিওটা, যে লাইক গাজীপুরের প্রতিটা ব্রিজ, প্রতিটা রাজপথ ভরে গেছে জাস্ট মানুষে, এবং লক্ষ লক্ষ মানুষ। তো এটাই আসলে প্রমাণ করে 5 আগস্ট 5 আগস্ট আসলে সবাই তার জায়গা থেকে আসলে আদায় করে নিছে এমন একটা জায়গা। তো পরে আমি 10টার দিকে যখন এটা শুনতে পাই, আমি বুঝতে পারি যে এই ছবিটা অলরেডি সত্যি হয়ে গেছে। এরপরে আমি ফোন টোন রেখেই বের হয়ে যাই। মনে হয় কিছু নিতে হবে না, শুধু একটা ক্যামেরা নিয়ে আমি আর সবকিছু ছবি তুলবো আর কি। তো এর মধ্যে দেখতে পাই নিচে মানে মিষ্টির দোকান, মানে মানুষের যে একটা উৎসব, এই উৎসব মানে কোনো ঈদ বা কোনো পহেলা বৈশাখের মানে কোনো সিলেক্টিভ কিছু মানুষের উৎসব না, সবার উৎসব, এমন একটা উৎসব শুরু হয় ঢাকা জুড়ে। এই তো তারপরে আমি দেখি যে এই ছবিটা তো সবার হয়ে গেছে। সবাই এই ছবিটাকে 5 আগস্টের ছবি ভাবতেছে, অথচ এই ছবিটা আসলে 5 আগস্টের আগেই আঁকা। এটা হচ্ছে 5 আগস্টের মানে এক ধরনের মানে কি বলবো, ভবিষ্যৎবাণী হলো এই ছবিটা ছিল। হ্যাঁ, মানে ভবিষ্যৎবাণীর মতো অত পাওয়ারফুল বলবো না, বাট আমি আসলে ওই ভয় থেকেও আঁকছি যে যদি ছবিটা আমি আঁকতে না পারি গণভবন মানুষ দখল করে নিছে, এই ভয়ও ছিল আমার যে আমি এর আগে আমার সব মানে এইটুকু আমি দেখতে পাচ্ছি চোখে, এইটুকু আমি এঁকে নেই আগে ক্যানভাসে বা প্যাডে। তো এটাই আর কি, এই জন্য আমি ছবিটা আঁকছি যে সত্যি হোক, অন্তত ক্যানভাসে সত্যি হোক সবার আগে। তো এই আর কি। আপনার প্রত্যেকটা ছবি এক একটা করে গল্প। তো এই যে গল্পগুলো ছিল, আপনার এই ইন্সপিরেশনের জায়গাটাকে আমি বলবো যে শিল্পী হিসেবে যে আপনি যে ইন্সপায়ার্ড হয়েছেন, কেন মনে হলো আপনার যে আপনার ইন্সপায়ার হয়ে এটা নিয়ে কাজ করা দরকার? কারণ আমরা অনেক বড় বড় শিল্পী জানি যে তারা ইন্সপায়ার হয় নাই, বরং তারা এই ভিড়টা দেখে ভয় পেয়েছিল। আমি আমি বলবো যে আসলে ইন্সপায়ার তো আসলে আমরা হই খুবই অপটিমিস্টিক কিছু দেখে, আর তাগিদ ফিল করি হয়তো বা খুব ব্যথিত কিছু দেখে, বা কিছু বলতেই হবে, ওই বিদ্রোহটা আসে খুবই তাগিদ থেকে। তো আমার মনে হয় যে যে কোনো শিল্পীরই, সে গ্রামাটিক্যালি খুবই কারেক্ট, খুবই ভালো এমন শিল্পী হোক, বা যে হয়তো বা অ্যাবস্ট্রাক্ট কাজ করে এমন শিল্পী হোক, আমার মনে হয় সকল শিল্পীরই আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সটা একটু বেশি বলেই তারা আঁকতে পারে বা তারা দেখতে পারে। তো ওই জায়গা থেকে আমার মনে হয় যে সব শিল্পীরা চুপ ছিল, তাদেরও একটা তাগিদ ফিল হয়েছে আমার, মানে একটা মিনিমাম একটা মনের জায়গা আমাকে বলে যে তাদেরও হয়তো বা একটা মিনিমাম তাগিদ ফিল হয়েছে যে এতগুলো মানুষ মারা যাচ্ছে। কিন্তু এও তো সত্যি আসলে তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ফ্যাসিস্টের বিভিন্ন পারপাস সার্ভ করে আসছে বিগত অনেক বছরে। এবং এই সময় যখন এইসব পারপাস কেউ সার্ভ করে আসে বিগত অনেক বছর,
তারা আসলে আর হয়তোবা সত্যিটা বলতে পারে না, চাইলেও হয়তোবা পারে না। এই জায়গাটা আমার খুবই ফিল হয়েছে যে এই তাগিদটা তাদের থাকলেও তারা হয়তোবা খুবই খুবই মানে নিয়মের মানে তারা যেভাবে সোল্ড হয়ে গেছে, এই সোল্ড হয়ে যাওয়াটাই বরং তাদের আসলে বিভিন্ন ভাবে শিকল পড়াই দিচ্ছে তাদের হাতে যখন তারা তুলি ধরতে গেছে। হয়তো বা খুব বড় বড় শিল্পী খুব অ্যাবস্ট্রাক্ট একটা লাল রং একটা একটু ব্লু দিয়ে একটা বুঝাতে চাইছে কিছু একটা, কিন্তু তারা কেউ লাউড হইতে পারে নাই। কেন পারে নাই? ও আমার মনে হয় শুধুমাত্র এই জায়গা থেকেই যে তারা যখনই লাউড হতে যাবে তারা এমন প্রশ্নের শিকার হবে যে আপনারা তো আসলে সব ধরনের সুযোগ সুবিধাই নিয়েছেন বিগত অনেক বছর। আমার মনে হয় এই ভয় থেকেই আসলে অনেকে অনেক কিছু পারবে না করতে। সো আমার মনে হয় আহ শিল্পীকে আসলে আহ যদি তার কথাটা বলে যেতে হয় তাহলে তারা আসলে কোনো আহ, শুধুমাত্র কোনো দলের বা কোনো শুধুমাত্র কিছু মুষ্টিমেয় কিছু মানুষের পারপাস সার্ভ করে আসলে আসলে তারা পারবে না এই সত্যি কথাটা বলতে কখনোই। তো ওই জায়গা থেকে আসলে আমি আমাকে খুব সুপিরিয়র জায়গায় বা দেবাশিস চক্রবর্তী বা ওই সময়ের যত শিল্পীরাই ছিল, কার্টুনিস্ট বিশেষ করে কার্টুনিস্ট অপু, মেহেদি হক বা আরো খুবই খুবই ইয়াং কিছু ফিলোজ যারা আসলে তাদের ভয় ছিল না তাদের একটা কারণেই, তারা আসলে সোল্ড না। তারা আসলে তারা আসলে বিগত 16 বছর 15 বছর ফ্যাসিস্টের বিভিন্ন ধরনের পারপাস সার্ভ করে আসে নাই। তারা তাই দুঃখ পেলে একদম স্পষ্ট ভাষায় বলতে পারে তারা দুঃখ পাচ্ছে। তারা হয়তো বা ব্যথিত হলে তাই স্পষ্ট ভাষায় বলতে পারতেছে যে ফ্যাসিস্ট গণহত্যা চালাচ্ছে, এটা বলতে পারতেছে। আমি আমি এটাই বলবো যে আসলে আমাকে এই ফ্রিডমটা আমাকে এই ফ্রিডমটা হচ্ছে গিয়ে খুব হেল্প করছে আঁকতে দিতে, যে আমি আসলে কারো সোল্ড ছিলাম না। আমার চাকরি চলে যাওয়ার ভয় ছিল না হয়তো বা, অনেকের সেটা ছিল। অনেকের চাকরি চলে যাচ্ছিল, এটাও শোনা গেছে যে তারা একটা পঁচিশে 17 তারিখ তাদের 20 তারিখ 19 তারিখ চাকরি চলে গেছে, এমনও আমরা শুনতে পাইছি। তো ওই জায়গা থেকে আমি যে খুবই এই যে ফ্রিডমটা আমি আহ পাইছি জুলাই মাসে আগস্ট মাসে, এটা বোধহয় আমাকে খুবই হেল্প করছে আর্টিস্ট হিসেবে, যে আমি যা খুশি মানে যা সত্যি সেটা বলতে পারতেছি। এটা অনেকে তার চাকরির ভয়ে, তার ফ্যামিলির তাগিদের ভয়ে, তার সোশ্যাল স্ট্যাটাসের ভয়ে, জেলে চলে যেতে হবে এই ভয়ে হয়তোবা পারে না। এটা আমি বলবো আর কি যে শিল্পীদের যদি এই ফ্রিডমটা থাকে তারা অনেক সত্যি কথা বলতে পারে, মানে ফিল্ম মেকার হোক, গায়ক হোক। মানে আমি যদি বলি এই যে এত বড় বড় শিল্পী বাংলা মানে মানে কণ্ঠশিল্পী, তারাও কেন বলতে পারলো না, অথচ দুইটা র্যাপার হান্নান এবং হচ্ছে কি সেজান এরা কেন পারলো? আমিও এখানে একই কথাই বলবো, কারণ সেজান এবং হান্নান পূর্ণি নামে একজন গায়িকা ছিল। তারপরে বেশ কিছু এরকম কাকতাল কিছু একটা গান গান বের করে ওই সময়। তো এই যে এরা এরা কিভাবে পারলো, আর অনেক বড় বড় পদক পাওয়া গায়করা কিভাবে পারলো না, সেটা আসলে উত্তর খুবই সহজ। কারণ এই যে হান্নান, র্যাপার হান্নান বা সেজান, এরা আসলে শিল্পী হিসেবে ফ্রি ছিল ওইটা। মানে ফ্রি বলতে তারা আত্মাকে বিক্রি করে দেয় নাই কারো কাছে। হ্যাঁ, তো ওই জায়গা থেকে এই উত্তরটা খুবই সহজ। এই যে হান্নান, আমরা বা বা কোন একটা ফিল্ম মেকার যারা ডকুমেন্টারি বানাইছে 5 আগস্ট পরবর্তী সময়ে, তারা কেন পারলো বা কেন পারতেছে, তারা এটা খুবই সহজ যে তারা আসলে কারো সোল্ড না। তারা খুবই সহজ ভাষায় সত্যিটা বলতে পারছে। তাই এটাই আমি আসলে বলবো এখানে। হ্যাঁ, আমাদেরকে আর সোল্ড আউট হইতে হবে না, কারণ আমরা সোল্ড আউট হয়ে যাওয়ার কারণে আমরা অনেক শিল্পীকে আমাদের এই অভ্যুত্থানের সময় পাইনি আসলে। আপনার কথাতেই যদি আমি বলি যে যারা সোল্ড আউট হয়েছিলেন তারা থাকেননি, তারা এটাকে সন্দেহ করেছিলেন আসলে। তো সেরকম জায়গা থেকে আমরা এখন যে পরিস্থিতি দেখছি, আমরা যেরকম জুলাই অভ্যুত্থানে ভেবেছিলাম, এখন কি সেই সময়টা আমরা পাচ্ছি? যে বাংলাদেশ আমরা দেখবো সেই বাংলাদেশ কি পাচ্ছি আমরা এখন? এখানে আসলে আমি যেটা বলতে চাই যে মানে আমার মনে হয় যে আসলে একটা অতীতে একজন ডক্টরের যতটুকু সতর্ক থাকা উচিত, একজন শিল্পীরও আসলে অভ্যর্থন পরবর্তী সময়ে বা বিপ্লব পরবর্তী সময়ে আরো সতর্ক থাকা উচিত। কারণ আসলে এইসব সময়ই হচ্ছে গিয়ে বয়ানগুলো বদলায়, বয়ানগুলো লেখা হয়। মানে জুলাইয়ের বয়ান, আগস্টের বয়ান আসলে তাদের হাতে আদতে নেই যারা আসলে জুলাই বা আগস্ট পুরোপুরি ঘটিয়েছে। মানে সবকিছু তাদের হাতে নেই। অনেক বয়ানই অনেক ভাবে বদলিয়েছে। শুধুমাত্র হয়তোবা আমরা এনাফ পাওয়ারফুল ছিলাম না যে যে আমরা এই বয়ানটা তুলে ধরতেছি সত্যি বয়ানটা, তাই বরং অন্যান্যরা পারছে বয়ানগুলো বদলাতে। তো আমি এটাই বলবো যে আসলে
আমাদের এবং এটাও সত্যি যে আমরা মানুষ, এবং জুলাই আগস্ট আমাদের যেভাবে উন্ডেট করছে, এরপরে আসলে আমরা অনেক শিল্পীরাই আর্টিস্ট ব্লক বা মানসিক একটা মানসিক আনস্টেবিলিটির মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এটাও খুবই সত্যি আসলে। তো এই সব কিছু মিলাই আসলে আমাদের আরো খুবই সতর্ক থাকা উচিত, অন্তত যার যার জায়গা থেকে বা মহলে, যেন আসলে জুলাইয়ের বয়ান, আগস্টের বয়ানগুলো বা আগস্টের সত্যি ইতিহাসটা আমাদের ছবি, আমাদের লেখাগুলো ছাড়িয়ে পাওয়ারফুল মানুষদের হাতে চলে না যায়, যারা আসলে নিজেদের স্বার্থ অনুযায়ী জুলাই আগস্টের ইতিহাস তৈরি করবে। আরো একটা বড় কথা সেটা হচ্ছে, বা বড় কথা বা একটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে যে আম, এই যে পোর্ট্রেট ব্যবসা বা কোনো একটা দলীয় মানুষদের আহ, ছবি এঁকেই তাদের জীবিকা নির্বাহের যে একটা প্র্যাকটিস, এটা তো আমাদের সেই রাজা বাদশাদের আমল থেকেই চলতেছে। সেই সুলতানরাও মানে তারা আর্টিস্ট ভাড়া করে নিয়ে এসে তাদের পোর্ট্রেট আঁকাতো, এভাবে রাজদরবারে বসিয়ে আর্টিস্টরা কমিশন আঁকাতেন। হতো প্রথম। তো সেই প্র্যাকটিসটা আসলে ৩০০ বছর পরেও আমাদের এই উপমহাদেশ তিনটিতে রয়ে গেছে, বা বিশেষ করে বা ইন্ডিয়া এবং বাংলাদেশে আমার মনে হয় এইসব থেকে গেছে আসলে, যে কিছু আর্টিস্ট শুধুমাত্র মানে শুধুমাত্র এবং শুধুমাত্র রাজা বা শাসকের ছবি এঁকেই জীবন কাটিয়ে দেবে, এবং হুইচ ইজ ফাইন, হয়তোবা তাদের ওইটা হয়তোবা ওইভাবেই চলে যাবে। কিন্তু আমার কথা হচ্ছে যে তারা এখনো তাই করে যাবে, কারণ তাদের যে প্র্যাকটিস, তাদের যে ৩০ বছর বা ২০ বছর ধরে আর্ট প্র্যাকটিসের ধরন, তাদের কোনোভাবেই আর তাদের হয়তোবা এই মুক্তি দেওয়া সম্ভব না ওই ওই নর্দমা থেকে, যে তারা আসলে ওই প্র্যাকটিস ছেড়ে নর্মাল বা একটা নর্মাল বা লিবারাল বা একটা কি বলে নন বায়াস চোখে সত্যিটাকে দেখবে। আমার মনে হয় তারা নতুন চেহারাগুলো খুঁজবে, নতুন শাসকের ফেসটুকু খুঁজবে পোর্ট্রেট আঁকার জন্য বা স্কাল্পচার তৈরি করার জন্য, এবং তাদের আবার ১৫ বছর ২০ বছর যেন তাদের ঘর বাড়িগুলো গুলশান বনানীতেই থাকে। এই এই চেষ্টাটা তারা করে যাবে, বা আমেরিকা বা ফ্রান্স ট্যুর যেন মিনিমাম 50টা হতে পারে এক বছরে। এই চেষ্টাটা সম্ভব না যদি তারা আসলে শাসকের পোর্ট্রেট স্কাল্পচারে মনোনিবেশ না করে হয়তোবা। তো এই এই ব্যাপারে আমার মনে হয় শিল্পীদের একটা নির্লোভ হওয়ার জায়গা, বা মানে একটা থাকতে হবে, তার একটা জায়গা থাকতে হবে, না হলে আসলে সে কোনোদিনই আসলে নন বায়াস সত্যিটা বলতে পারবে না। কারণ আমরা তো মানুষ হিসেবে লোভী এবং স্বার্থপর, সো ওই জায়গা থেকে আমরা যখন দেখবো আমাদের কয়েকটা পোর্ট্রেট আঁকলে বা কয়েকটা স্কাল্পচার বানাইলে আমাদের লাইফ সেট হয়ে যাচ্ছে ইউরোপে, ফ্রান্সে, তখন আসলে আহ, এই এই প্র্যাকটিসই চলতে থাকবে। হয়তোবা আমরা দেশে আসবো বছরে ২ বার, এবং কিছু আর্ট টক্স করব, বড় বড় কথা বলবো, এবং সেটার অনুদান করবে সেই সরকারি যাদের পোর্ট্রেট আঁকা হয়েছে গত ১০ বছর ১৬ বছরে। তো এই সব আমরা দেখে আসছি, এবং এইসবই সেই শিল্পীরা, সেই সব দাদু দাদু শিল্পীরা যারা খুবই দুঃখ পায় তাদের যদি চেয়ারে বসতে না দেওয়া হয়, যে চেয়ারে তারা ১৬ বছর ধরে বসছে, তারা দুঃখ দাদু। তো এইসব দুঃখ দাদুদের আমরা চিনি, এবং এইসব দুঃখ দাদুরা আহ এরপরে সরকারের জন্য কাজ করে যাবে। তো তারা তাদের মতন করে যাক, আমরা বরং আমাদের মতন এঁকে যাই, বলে যাই, এবং এর পরের সরকারও বা এর পরের পাওয়ারদের কাছে আসলে আমরা যদি থ্রেট না হতে পারি, তাইলে বুঝতে হবে আমরা অলরেডি সোল্ড হয়ে গেছি। যদি এর পরে যে পাওয়ারটা আসতেছে তাদেরও যদি আমরা চ্যালেঞ্জ করি, তাইলে বুঝতে হবে যে আমাদের জুলাই আগস্টের স্পিরিটটা আমরা রাখতে পারছি আমাদের কাজে। কারণ সবসময়ই সরকার তার মতো করে চেষ্টা করবে নাগরিকের মাথায় কাঁঠাল ভেঙে খাইতে, এন্ড শিল্পীদের দায় থাকবে এটাই যে আসলে আমরা আসলে মানুষের কথা কিভাবে বলবো, মানে শুধু একটা আর্টের মানে শুধু একটা পারপাস যেন না হয় যে একটা বড় একটা খুব বিশাল নামি দামি একটা গ্যালারিতে আমার ছবিটা দেখানো হয়েছে, বা আমরা খুব বাইনালে গেছি জার্মানি আর এখানে ওখানে। মানে এইটাই যদি শুধু একমাত্র তাগিদ হয়, তাহলে জুলাই আগস্ট যারা করছে তারা যখন ফিউচারে এইসব করতে যাবে তারা বিকায় যাবে। কারণ এইসব শুধু করে বিদ্রোহ করা বা এইসব করা যায় না, বা এইসব ধারণ করা যায় না। এবং আমার মনে হয় যে প্রতিটা সরকারি, ইভেন সবচেয়ে ভালো সরকারটারও কিছু খুঁত থাকবে, এবং সেইটাকে চ্যালেঞ্জ করতে হবে, এবং সেই চ্যালেঞ্জটুকু যদি কেউ করে যায়, তাহলে সেই সরকারেরও চোখের কিট হয়ে থাকবে বা চোখের সমস্যা হয়ে থাকবে এই আর্টিস্ট কয়জনই। কিন্তু তারাই আসলে মানুষের কথা বলতেছে, শুধু ওই কয়জনই আসলে মানুষের জন্য, আর কেউই মানুষের জন্য না।
আর সবাই হচ্ছে গিয়ে কিছু বড়লোক আর্ট কালেক্টরদের জন্য, যারা বছরে কোটি টাকার আর্ট কালেক্ট করে এবং সেই টাকায় চলে যায় তাদের জীবন। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা ছবি আঁকা থামাবেন না। আপনাদের কাছে আমরা খুবই কৃতজ্ঞ যে জুলাই অভ্যুত্থানের সময় আপনাদের কাজের মাধ্যমেই আসলে আমরা যে যেখানেই বসে থাকি না কেন আমরা আসলে জানতে পেরেছি, বুঝতে পেরেছি যে আসলে বাংলাদেশে কি হচ্ছে। এবং আসলে আপনাদের কাজ দিয়েই আসলে আমরা অনুভব করতে পেরেছি আসলে আমরা ওখানে সরাসরি ছিলাম না কেউই। এবং আমার কাছে মনে হয় যে সারা বাংলাদেশের মানুষই আপনাদের ওই জায়গায় একাত্ম হয়েছিল। এক হয়ে থাকার আশা আমরা যেন কখনোই না ছাড়ি। সবাইকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি।